অংশগ্রহণ করে নাই, নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে নির্বাচন ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে না সেই যুক্তির ভিত্তিতে আরেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল, সেখানে তারা প্রতারিত হয়েছে। এখানে তারপর একটি গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যে সরকার পুরো সিস্টেমটাকে আপনার গণতান্ত্রিক এবং আহ নাগরিক অধিকার বান্ধব করার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটির সমন্বয়ে কিছু কমিশন করে একটি জাতীয় ঐক্যমত্য করে এই সরকারের কাছে দিয়ে গিয়েছে। তো এইটা যদি হয়, এই সরকারের আপনার কার্যপ্রণালী, কার্যবিধি, তো সেই হিসাবে প্রথমেই এই সরকার যেই জায়গাটা মিস করেছে অথবা যেই জায়গাটায় হাত দেয় না, সেটা হলো এই যে বিশেষ বাস্তবতা সরকার এসেছে, তার যেই কারণে সে বিগত দিনগুলোতে নির্বাচনে অংশগ্রহণ করেনি, যে সিস্টেমের প্রতি তার অনাস্থা ছিল, যে ব্যবস্থা, যে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সে সুবিচার পাচ্ছে না বলে সেই ব্যবস্থার প্রতি তার অনাস্থা ছিল, সেই কাজটা যেই কনসেনসাসের মাধ্যমে তার হাতে দেওয়া হয়েছে, সে কিন্তু সেই জায়গায় হাত দেয় নাই। সে যে জায়গা করেছে সেটা হলো যে যেই জায়গায় বিগত সরকার রেখে গিয়েছে সেই জায়গা থেকে শুরু করেছে। তার মানে মাঝখানে যে একটা গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের সাধারণ জনগণ রাগে ক্ষোভে যে একটি সরকারের পতন ঘটালো, সেই পতন ঘটানোর পর যে নতুন কার্যবিধি তার সাথে হাজির হয়েছে, সেটাতে সে হাত দেয় নাই। তো আমি প্রথমেই বলবো যে তাহলে সরকার তার যে কর্তব্য বলে যেটাকে মনে করেছে, আর জনগণ যেই দায়িত্ব তাকে দিয়েছে, এইটার মধ্যে প্রথমে একটা ফারাক তৈরি হয়েছে। আমার হিসাবে হলো যে এই সরকার যে জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছে, বিশেষ দায়িত্ব, সেই বিশেষ দায়িত্বটাকে প্রথমে অস্বীকার করেছে। দ্বিতীয়ত হলো, তখন তাহলে কি হলো, সে তখন তার সাধারণ দায়িত্বে চলে আসলো, একেবারে আপনার বিজনেস অ্যাজ ইউজুয়াল। তো বিজনেস অ্যাজ ইউজুয়াল এটা অন্তর্বর্তীকালীন সরকারও থাকলে করবে, এখানে যদি সেনা শাসন থাকে তার তাহলেও করবে, আবার গণতান্ত্রিক শাসন থাকলেও কিছু বিষয় করবে। এই বিষয়গুলো খুব স্বাভাবিক। তো এই বিষয়গুলোর উপর যদি আপনি আমাকে পারফরমেন্স বিচার করতে বলেন, তাহলে আমি বলবো যে এই বিষয়গুলো পারফরমেন্স, এই বিষয়ের উপর এই সরকারের বর্তমান পারফরমেন্স নির্ধারণ করা খুবই কঠিন হবে। কারণ হলো যে যদি এই বিষয়গুলোর উপরে নির্ভর করে সরকার সফল হয় ব্যর্থ হয়, তাহলে আপনার যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত আপনার গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, জনগণের ক্ষোভ ছিল, বিস্ফোরণ ছিল, সেই সরকারের যে মৌলিক জায়গায় যে একটা ব্যর্থতা ছিল, যে প্রতিষ্ঠানগুলো আস্থা ফিরিয়ে আনা, তারপর নির্বাচন ব্যবস্থার একটা মিনিমাম একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে আসা, সেই জায়গায় তো আসলে এই সরকারও তেমন কোনো উন্নয়নে হাত দিচ্ছে না। তো আমি বলবো, আমি এই সরকারের প্রথম যেই 180 দিনের পারফরমেন্সে আমি একজন নাগরিক হিসেবে ক্ষুব্ধ। আমি মনে করি সরকারের উচিত এই নৈমিত্তিক কাজ, বিজনেস অ্যাজ ইউজুয়াল পারফরমেন্সের পাশাপাশি তাকে যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ দায়িত্বে সে মনোযোগ দিবে। কিছুটা ইতিমধ্যে তুষার ভাই বলেছেন, তুষার ভাই এটাকে ভেঙে ভেঙে বলেছেন। আমি বলবো এটা একটা প্যাকেজ। এই প্যাকেজটা সে যতদিন পর্যন্ত হাত দিবে না, ততদিন পর্যন্ত এই সরকার সফল হবে না। এবং এই সরকার শুধুমাত্র 4 বছর, 5 বছর কিংবা পরবর্তী দিনগুলোতে যদি থাকে, যদি সে এই প্যাকেজে হাত না দেয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় কমিশনগুলোকে শক্তিশালী করা, স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো, সে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখা, সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিধিতে পরিবর্তন আনা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা, এই জায়গাগুলোতে যদি সে হাত না দেয়, তাহলে আমার মনে হয় ইতিহাসের যে বিচার, সেই বিচারে এই সরকার সফল হওয়ার কোনো সুযোগ নেই। জি। আহ, তাহলে কি আপনি আসলে তাকে, এই সরকারকে একটা পয়েন্ট দিতে পারছেন না এখন? না, এই সরকার তো যে প্যারামিটারে পারফর্ম করছে বলে মনে হচ্ছে, এই প্যারামিটার গুলোকে প্রথমে আমি এখানে উল্লেখযোগ্য যে প্যারামিটার, সেগুলো সরকার বিবেচনায় আনছে না। আর যদি আপনি বলেন যে ইশতিহার 31 দফা, তো 31 দফার হিসেবেও যেটা ভাই বলেছেন যে কয়টা বাস্তবায়ন করেছে, আমি দেখেছি যে মোটা দাগে আপনার 7 থেকে 8টা দফা সরাসরি সে লঙ্ঘন করে। যেমন আপনি সরকারি প্রতিষ্ঠান কখনো দলীয়করণ করবেন না, হ্যাঁ, কোথাও কোথাও আপনার জনপ্রতিনিধি স্থলের প্রশাসক বসাবেন না, এগুলো ছিল বিএনপির সুস্পষ্ট অঙ্গীকার। বিএনপি তো শুরুতেই, এটা তো আসলে 4 বছর সময় লাগবে না এই জিনিসটা আইডেন্টিফাই করতে। বিএনপি প্রথম যে কাজটা করেছে, প্রথমে সে অনির্বাচিত ব্যক্তিবর্গ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, এবং এখন সে ধীরে ধীরে প্রায় 350টা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আইনের ফাঁকফোকরের মাধ্যমে আপনার সেই সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ
কেবলমাত্র দলীয় বিবেচনায় এই প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দিচ্ছে, যেটা তার ইশতিহারের সুস্পষ্ট লঙ্ঘন এবং তার অঙ্গীকারের প্রতি জি, সুস্পষ্ট আলাউদ্দিন আপনার মোহাম্মদ সেখানে। ধন্যবাদ। আপনার এই পয়েন্টটা নিয়ে আমি একটু ডক্টর আব্দুল লতিফের সাথে একটু কথা বলতে চাই। তবে আমি মূলত আসবো জনগণের যে সমস্যা, নাগরিক যে সমস্যা ইদানিং চলছে সেটা নিয়ে একটু বিশেষভাবে কথা বলতে চাইবো। কিন্তু ডক্টর আব্দুল তুষার, এই যে অঙ্গীকার লঙ্ঘনের মধ্যে দলীয়করণের যে অভিযোগটা আসছে, এই প্রসঙ্গে আসলে আপনার কি মনে হয়, সরকার কি এই প্রসঙ্গগুলো ভাবছে, মানে কানে তুলছে এই সমালোচনাগুলো, নাকি পাত্তাই দিচ্ছে না? সরকার সমালোচনা কানে তুলবে না, এটা আমার কাছে মনে হয়। কেননা দলীয় সরকার কিছু না কিছু দলীয়করণ করে, দলের লোকজনকে জায়গা দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দলীয়করণের ক্ষেত্রে মেধা মূল্যায়িত হওয়া বেশি জরুরি, এবং দলীয়করণের ক্ষেত্রেও একটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি। সেই সব জায়গাতে আমার মনে হয় কোথাও কোথাও ব্যত্যয় ঘটছে, এবং যে কারণে এই সমালোচনাটা শুরু হয়েছে। এই ব্যত্যয়ের একটা নমুনা হচ্ছে যে, আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে স্বাস্থ্য বিভাগে প্রচুর ক্লিনিশিয়ান বা ক্লিনিক্যাল পার্সনকে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপপরিচালক, পরিচালক পদে। এরা সব ক্লিনিক্যাল ডক্টরস। অথচ প্রশাসনিক পদে বহুদিন কাজ করা বহু চিকিৎসক, তারা কিন্তু বসে আছেন ওএসডি হয়ে কিংবা অন্য কোনো পদে তারা গিয়েছেন। তো এই জিনিসগুলি হচ্ছে না হলে ভালো হতো। নিজের দলের লোককে জায়গা দিবেন তো, নিজের দলের প্রশাসনিক লোক আছে না, তাদেরকে দিলেই ভালো হতো, কারণ তাদের তো প্রশাসনিক অভিজ্ঞতা আছে। তারা বহু বছর প্রশাসনে, স্বাস্থ্য প্রশাসনে কাজ করার কারণে তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং করা রয়েছে। আর সব লোক তো আওয়ামী লীগের না, আওয়ামী লীগের বাইরেও এরকম লোক রয়েছে। অনেকেই বলবেন যে না, গত 17 বছরে সব আওয়ামী লীগের লোক এইসব পদে ছিল। আওয়ামী লীগের লোক বাদেও তো বহু স্বাস্থ্য হ্যাঁ, প্রশাসক কিন্তু আচ্ছা, প্রশাসক। আওয়ামী লীগের যোগ্য লোকগুলোর কি হবে? আওয়ামী লীগেও নিশ্চয়ই কিছু আওয়ামী সংখ্যক লীগের যোগ্য যোগ্য লোক আছে। লোককে নিয়ে আসলে কথা বলতে গেলে তারা বলবেন দোসর, এটা সেটা, এবং এই মুহূর্তে দেখবেন আলাউদ্দিনও বলবে যে আওয়ামী লীগের যোগ্য লোকের যোগ্যতা বিবেচনা নিলে হবে না, আওয়ামী লীগের দোসরত্বই প্রথম বিবেচনা নিতে হবে। অতএব সেইটাকে আপনি বাইরেই না, রাখেন, ধরে এখানে নেন যে আওয়ামী লীগের যদি কোনো আপনি লোককে আপনি অ্যালাউ জায়গা করেন, দিলেন। যদি আপনি আপনি, অ্যালাউ করেন, আমি একটু না না, আপনার আমি সাথে বলবো, আমি সহমত আপনি করতে পারি, আসবেন, সাপোর্ট আপনি করতে এসব পারি বলবেন। আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে সাধারণত এটাই বলে যে আওয়ামী লীগের লোকের আওয়ামী লীগত্বটাই প্রায়োরিটি। সে কেন আওয়ামী লীগ ছিল এটা আগে বিবেচনায় আনতে হবে, তারপর অন্য কথা। তো ধরে নেন আওয়ামী লীগকে আমরা বাইরেই রাখবো, কিন্তু আওয়ামী লীগের বাইরেও তো যোগ্য মানুষ আছেন, কিন্তু যারা বিএনপি করেন না, এমন লোকদেরকেও ট্যাগ করা হচ্ছে। যেমন আমি অন্তত 2-3 জনকে চিনি যারা কখনোই সচিব, মানে আওয়ামী লীগের যে চিকিৎসক পরিষদ, সেখানে কাজ টাজ করেন নাই, কোনো কিছুই না। তারপরেও তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং স্বাস্থ্য বিভাগে প্রচুর ঘুষের লেনদেন হচ্ছে। হুম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওরা বিভিন্ন জনকে ফোন করেন, চিকিৎসকদেরকে, এবং ফোন করে তারা বলেন যে পদায়নের জন্য যারা ওএসডি হয়ে আছে, যে আপনি যদি ভালো পদ চান অথবা পদে যেতে চান, অনেকদিন যাবত ওএসডি হয়ে আছেন, কিছু পয়সা খরচ করেন তাহলে ভালো পদে পাবেন। অথবা যারা ট্রান্সফার পোস্টিং চাইছেন, তাদেরকে একইভাবে ওরা যোগাযোগ করেন, এবং যোগাযোগ করে তারা আহ 5 থেকে 7 লক্ষ টাকা থেকে শুরু হয়, এবং আরো অধিকতর টাকা পয়সার লেনদেন হয়। এবং সেইখানে কারা কারা কি করেন, কারা কারা গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে বসে থাকেন, বসে থেকে ফাইল ঘেটে ঘেটে এই তথ্য সংগ্রহ করে, এমনও লোক আছেন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ করেন না, কিন্তু এই ফোনগুলি করেন এবং তদবির বাণিজ্য করেন। তো এরকম তদবির বাণিজ্য শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে, যে কারণে দলীয়করণ, আত্মীয়করণ এবং ঘুষীকরণ এটা শুরু হয়েছে, মানে ঘুষের বিনিময়ে হুম, পদ পাওয়া। এইসব কারণে আসলে এই বিরাট অভিযোগ উঠছে। যদি প্রকৃত অর্থেই শুরু মেধাবীদেরকে হয়েছে কেন? এটা তো বেড়েছে বলে আগেই শুনেছিলাম, মানে অন্তর্বর্তী সরকারের সময়ও বাড়ে নাই, শুনেছিলাম, এটা তার আগে আওয়ামী তো লীগ ছিলই। আমলের মতোই আছে। মানে এটা বাড়ে নাই, মানে এটা আওয়ামী লীগ তখন আমরা আমলের মতোই বিএনপি আছে। নেতাদের কেন কাছ আমি থেকে আপনাকে বলবো, শুনেছিলাম আওয়ামী লীগ যে আগে কোথায় এত গিয়েছিল টাকা দিতে হতো, শারমিন? এখন তার 10 গুণ দিতে না হচ্ছে। এটা আমরা শারমিন, আওয়ামী লীগ বিএনপি কোথায় নেতাদের কাছে গিয়েছিল এটা শুনেছি। এখন আপনাকে বলি। আওয়ামী লীগ সাচিব নামে যে তাদের প্রতিষ্ঠানটা আছে না, এই সাচিবের নতুন কমিটি হওয়ার পরে প্রেসিডেন্ট সেক্রেটারি সাচিবের কমিটিতে জায়গা দেওয়ার জন্য নিজেদের রাজনৈতিক মিত্রের কাছ থেকে পয়সা নিত। অতএব এটা মানে আগের মতোই আছে, বা আগের চেয়ে একটু কম হইতে পারে, বেশি না, হুম, কিন্তু হুম। বদলায় নাই আর কি, আওয়ামী লীগের মতোই আছে ওই আমি ঘুষের আমি জাস্ট বাণিজ্য। বিএনপি নেতাদের বক্তব্য রেফার করছিলাম, যে তারা বলেছিলেন যে আগে এত দিতে হতো, এখন আরো বেশি দিতে হয়। আর কদিন আগে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছুই বদলায় নাই, মানে কোনো হ্যাঁ, আমি কিছুই মির্জা বদলায় নাই। ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত। সরকারি কাজকর্মে এবং প্রশাসনের ভিতরে যেসব লেনদেন গুলি হয়, প্রশাসনের ভিতরে যে পদ হুম, পদায়নের ক্ষেত্রে যে বাণিজ্য হয়, হুম, হুম, মানে ইন্টারনাল যে লেনদেন, অর্থাৎ মনে করেন সরকারি এক সরকারি কর্মকর্তা আরেক সরকারি কর্মকর্তাকে ঘুষ দিচ্ছে, কিংবা সরকারের কর্মকর্তার মন্ত্রণালয়ের কাউকে ঘুষ দিচ্ছে, এই বিষয়টা আওয়ামী লীগের আমলে যা ছিল একই রকম অবস্থায় আছে, বরং বেড়েছে একটু। আর বাইরের ঘুষের বিষয় যদি বলেন, সরকারের কাজকর্ম তো আসলে কৃচ্ছ্রতা সাধনের মধ্যে চলে গিয়েছে। সরকারের অত কন্ট্রাক্ট, টেন্ডার, বাণিজ্য আগের চাইতে কম, ফলে ওইখানে অটোমেটিক্যালি ওইরকম হচ্ছে না। তবে
লেনদেন অব্যাহত আছে, ঘুষ বাণিজ্য বন্ধ হয়নি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, তার সাথে আমি একটু প্রশ্ন যোগ করি, যেহেতু মূল আলোচনার বিষয় আজকে এটাই যে গ্যাস বিদ্যুতের যে চরম মাত্রায় সংকট, একটা বিপর্যয় নেমে এসেছে। আপনারাও সমালোচনা সমালোচনা করছেন সরকারের যে অতীতের সব রেকর্ড ভেঙেছে লোডশেডিং এ, কিন্তু সমাধানটা কি? আপনাদের কাছে কি কোনো সমাধান আছে? হ্যাঁ, প্রথমত ওই তুষার ভাইয়ের আমাকে উদ্ধৃত করেছে একটা বিষয়ে। তো তুষার ভাই আমার বড় ভাই তুল্য এবং ওনাকে আমি সম্মান করি। তো আমি একটা বিষয় বলি যে আপনি একজন ডাক্তারের সেবা যখন আমি নিব, তখন তো আমি আসলে আওয়ামী লীগের ডাক্তার আর বিএনপি ডাক্তার হিসেবে তার সেবা নিচ্ছি, আমি ডাক্তার হিসেবে নিচ্ছি। তদ্রুপ ভাবে আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয় বাংলাদেশে, যেমন তুষার ভাই তো অনেক সিনিয়র মানুষ, অনেক বেশি দেখেছেন, উনি নিজে ডক্টর, উনি কমিউনিটির সাথে অ্যাটাচড, উনি এই আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপিরও দেখেছেন, হয়তো জাতীয় পার্টিকেও দেখেছেন ওনার ছাত্র জীবনে। মূল জায়গা হলো যে এই যে একটা চলে আসছে, ধরেন হ্যাঁ, আপনি যে তুষার ভাই যেটা বললেন, আওয়ামী লীগের ডাক্তার হলে হয়তো বা আমরা বলবো, আওয়ামী লীগের এক্সপার্ট হলে আমরা কি হা না কি করব। দেখেন, একটা বিষয় হলো যে বাংলাদেশের প্রতিটি নাগরিক, হুম। বাংলাদেশের যেই সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান, তার নাগরিক অধিকার যেখানে আছে, তার কাজ করার অধিকার, তার সেখানে পদায়িত হওয়ার অধিকার, সবগুলো আমরা স্বীকার করি। এবং আওয়ামী লীগ সমর্থন করেছে, তাই বলে আসলে তার তার অধিকার কেড়ে নেওয়া হবে, আমরা কখনো এই কথা কোনোদিন বলি নাই। মূল জায়গাটা হলো যে আমাদের দলীয়করণটা এমন নগ্ন জায়গা হওয়া উচিত না যে আপনি যখন বিএনপি থাকবে তখন এখানে আর কেউ কাজ করতে পারবে না, বিএনপি সবগুলো আপনার উইনার টেক্স ইট অল এর মতো, যে সব আমি এখানে চালাবো, আবার যখন আমি থাকবো না তখন এখানে আমাকে রাখবে না পুরোটা। কিন্তু এইটা তো ধরেন যখন আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা সময়, করি না। যখন স্কুলে বিমান আছড়ে পড়লো, মানে অনেক বাচ্চাদের যে মানে লোমহর্ষক, ভাবতেও ভয় লাগে, সেরকম একটা অবস্থা যখন তৈরি হলো, তখন ডাক্তার সামন্তলাল সেন, যিনি আসলে শেষে 2024-এ আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, যিনি বার্ন চিকিৎসা বিশেষজ্ঞ, বাংলাদেশের 1 নম্বর, তিনি নিজে থেকে এখানে সহায়তা করতে চেয়েছিলেন, এগিয়ে আসতে চেয়েছিলেন। এই কথাটা বলছেন হুম্মাম কাদের চৌধুরী, বিএনপি নেতা। কিন্তু অন্তর্বর্তী সরকার তাকে গ্রহণ করে নাই, শুধুমাত্র তিনি আওয়ামী লীগের বলে। মানে না, আপনারা কি এখানে এগুলো? দেখেন একটা বিষয়, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন তুষার ভাই যেটা বললেন, যে যেমন শুরুটাই করলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর 12টা বাজিয়ে গেছিল। আসলে 5 আগস্টের পরে তো আইন শৃঙ্খলা বাহিনী, আপনার যদি বলেন পুলিশ অ্যাক্টিভ হতেই মাসের উপরে সময় লেগেছে, অন্যান্য বাহিনীগুলোকে পুনর্গঠন করতে হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কাজও ছিল না যে রেগুলার সরকারের মতো আপনার সবকিছু সেটেল করা, তার একটা এজেন্ডা ছিল, একটা কিন্তু সুষ্ঠু মানুষের জীবন নির্বাচন। বাঁচাতে পর্যন্ত, মানুষের জীবন বাঁচাতে তা পর্যন্ত আমি আওয়ামী বলছি, লীগ না আমি কোন, আমি সেটা আমি দেখা হলো। মূল জায়গাটা আসছি। ধরেন এখানে এখানে আওয়ামী লীগের যে জায়গাটা দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইরেও আপনার ধরেন ব্যক্তি হিসেবে এক্সপার্ট হিসেবে অনেকেই আছেন। হ্যাঁ, অনেকে আছেন এবং তারা সমাজে রাষ্ট্রের অংশ হিসেবে সবগুলো সেবার পয়েন্টে যুক্ত থাকবেন। কিন্তু আপনার মাইলস্টোনের যে ঘটনা, এই ঘটনাটার সময়কাল বিবেচনা করেন, এখনো বিবেচনা করেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে যে একটা বীভৎস হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের যেই আপনার সমর্থক গোষ্ঠী, তাদের যে এক্সপার্ট সুশীল সমাজ, তারা কিন্তু একটা বিবৃতিও দেয় নাই, তারা কিন্তু থামাতে পারে নাই, এবং তারা কিন্তু এটা একটা কমপ্লিসিট। এটা আপনাকে আজকেও 10 বছর পরেও আমি একই কথা বলবো, এই যে একটা কমপ্লিসিট অবস্থায় আপনারা ছিলেন, এটার তো দায় তো আপনাকেও নিতে হবে। এখন আপনি যদি একটা দুর্ঘটনা অথবা একটা ন্যাশনাল ইমার্জেন্সির সুযোগে, যেটা আপনার প্রথম বন্যাতেও অনেকে আওয়ামী লীগের নেতৃত্ব আপনার এগিয়ে এসেছিলেন, এগিয়ে আসাতে আমি দোষের কিছু দেখি না, কিন্তু মূল জায়গাটা হলো যে এই মানুষটাকে ওই সময় এনে তাকে, আপনি যেটা বলছেন সামন্তলাল সেন, তো তার রাজনৈতিক পরিচয়ে সে এখানে সামনে আসতেছে। এখন ব্যক্তি কি আসলে মানে এমপি হয়ে তার রাজনৈতিক পরিচয়টা কেন আসলে এত গভীরে চলে গেল, সেই জায়গাটা নিয়ে পুনর্ভাবনার কথা আমি বলছি। আর এই প্রেক্ষাপটটা আপনি যেটা বলেন, এই প্রেক্ষাপটটা বাংলাদেশে একটা অরাজনৈতিকরণ অথবা আপনার এই দলীয় পজিশনের মাধ্যমে যারা বিশেষজ্ঞ আছেন, তারপর সমাজের একটা যে সিভিল সোসাইটির বড় অংশকে যতক্ষণ পর্যন্ত আপনার পার্টিসান থেকে বের করে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই যুক্তি দিতে পারবেন না যে, আমিও দিতে পারবো না যে এখন সামন্ত লাল সেন খুব সম্ভবত ত্রিপুরার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া, মানে মেডিকেল কলেজে পড়ার সেই ভিডিও টিডিও আমরা দেখেছি। হ্যাঁ, এটা এমন হতে পারে না যে বাংলাদেশ দেখো তো গুণীর কদর দিতে জানে না, কিন্তু একই সাথে এটা সত্য যে একজন ডাক্তার, হ্যাঁ, একজন ডাক্তারের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সে রাজনীতিবিদ হয়ে যখন একটা খুনি তিনি সিস্টেমের আপনার টেকনোক্রেট অংশ হয়ে মিনিস্টার যায়, হয়েছিলেন।
সরি, তিনি টেকনোক্রেট মিনিস্টার হয়েছিলেন, মানে কারণ আমি আমি শুধু ওনাকে এমপিও বলছি না। না, আরো অনেকেই আছে। ধরেন এখানে টেকনোক্রেট মিনিস্টার তো আসলে সেই খনি সিস্টেমটাকে বৈধতা দেওয়া, মাফিয়া সিস্টেমটাকে বৈধতা দেওয়া। আপনি কেন মিনিস্টারই হতে হবে? মিনিস্টার হয়ে আপনার কোন জায়গায় মিনিস্টার? একটা অনির্বাচিত সরকারের মিনিস্টার হচ্ছেন, যেই ক্যাবিনেটটাকে বাংলাদেশে আপনি কি এখন বলবেন যে আওয়ামী লীগের যে নির্বাচনের মাধ্যমে তারা এগুলো যেভাবে আপনার দেশ পরিচালনা করেছে, এটা কি আপনার কোনো বৈধ ব্যবস্থা ছিল? এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল না? আপনার মোটা দাগে আমার কাছে মনে হয় যে মানে এটা একটা ম্যাক্রো অ্যাসপেক্ট, যে আপনি পুরো সিস্টেমকে যারা আসলে ডিস্টর্ট করেছে, নষ্ট করেছে, তাদেরকে আপনি হুট করে একটা বিশেষ সমস্যা সমাধানের জন্য সামনে এনে পুরো মানুষকে হ্যাঁ হ্যাঁ আমরা বৈধতা দিয়েছি, এটা আমার কাছে মনে হয় একটা পপুলিস্ট মানে নীতি। সমস্যা সেটি মানুষের জীবন মরণই হোক না কেন, তবুও আসলে সেটি না না। না, এমন আমি এই মানে আমি প্রশ্নে কিন্তু এই প্রশ্নে আমি আপনার কাছে এই এটাও জায়গাটা করব, এটা মানে বলছি না আওয়ামী যে লীগ করেছে বা হ্যাঁ। আওয়ামী লীগের সংযুক্তই আছে বলে হুম সেটিকে বাতিল করে দেওয়া। এই যে ধরেন আমরা এখন কথা বলছি গ্যাস সংকটের কথা, হুম হুম সেখানে দেখছি যে আরেকটি এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, সেটি করেছিল সামিটের সাথে। যেহেতু সামিট এবং আওয়ামী লীগ সরকার, ডক্টর ইউনূস সরকার এসে সেটি বাতিল করে দিয়েছে, কিন্তু বাতিল করেছে ভালো কথা, বিকল্প কোনো কিছুর ব্যবস্থা করে নাই। যদি করতো তাহলে হয়তো এই দুর্ঘটনার সময়ে, বিশ্লেষকরা যেটি বলছেন, আমি তাদের ভাষ্যটা বলছি শুধুমাত্র, এই দুর্ঘটনার সময় একটা কোনো উপায় থাকতো এই সমাধান, এটাকে একটা ট্যাকেল করার মতো, যেটি এখন করাও যাচ্ছে না। মানে আওয়ামী লীগ করেছে বলে প্রয়োজনীয় জিনিস সেগুলো বাতিল করতে হবে কোনো বিকল্প সমাধান না করেই, মানে সেটাও যুক্তিযুক্ত। না, আমি আমি এটাকে সাপোর্ট করছি না, যে বিকল্প সমাধান অবশ্যই এখানে করার দরকার ছিল। এখানে আরেকটা বিষয় হলো যে আহ, এখন যে প্রশাসন দেশ পরিচালনা করছে, যে এই এই প্রশাসন কিন্তু আওয়ামী লীগের সময় একই প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই প্রশাসন, বিএনপির সময় একই প্রশাসন। প্রশাসনের মধ্যে কিন্তু কোনো আপনার রদবদলও নাই। জাস্ট বড় জোর ঢাকা থেকে চিটাগং গেছে, চিটাগং থেকে আপনার হয়তো রংপুরে গিয়েছে। প্রশাসনের যে অথবা আমলাতন্ত্রের যে নেচার, সেটা তো পরিবর্তন না, হয় নাই। অনেককে চাকরিচ্যুত এবং করা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা না, এটা হয়েছে, খুবই মিনিমাম। ধরেন এটা ভূতাপেক্ষ আনা হয়েছে, চাকরিচ্যুত জি। অনেককে করা হয়েছে, বিএনপি সরকার এসে যাদের 25 বছর হয়েছে তাদেরকে আপনার বাধ্যতামূলক অবসর দিয়েছে। এবং এদের মধ্যে অনেকেই আছে যারা আপনার যে 18 নির্বাচনের সময় ডিসি এবং এসপি পোস্টেড ছিল, এবং সেটার তাদের গ্রাউন্ড আছে, এবং এবং গ্রাউন্ড আছে বলে তাদেরকে কিন্তু আপনার জোর করেও পদত্যাগ করে না। তাদেরকে আপনার যে স্বেচ্ছা অবসরের সময়সীমা আসার পর তাদেরকে এখান থেকে ইস্তফা দেওয়া হয়েছে। এবং এটা রাজনৈতিক হুম, সিদ্ধান্ত। এটা আমার নিয়ম মনে হয় অনুযায়ী, হ্যাঁ। এটা নিয়ম অনুযায়ী। পাশাপাশি এখানে একটা রাজনীতি ধ্বংস করা হয়েছে, একটা সেটেলমেন্ট ধ্বংস করা হয়েছে, একটা রাষ্ট্রের যেই আপনার অর্গানোগ্রাম আছে, প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করবে, সেই ভ্যালুজ ইথুস ধ্বংস করা হয়েছে। এখন যে ধ্বংস করা হয়েছে, আপনি ধ্বংসযোগ্য অবস্থা থেকে আর একটা রাজনৈতিক কারেকশনের মধ্যে দিয়ে প্রথম আসতে হবে, তারপর আপনি যাবেন যে এটাকে বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতে দিবেন। এখন আমাদের প্রতিষ্ঠানগুলো বলেন, আমলাতন্ত্রের যারা শীর্ষ পদে আছেন ধরেন, তারা তো আপনার একটা সময় আওয়ামী লীগের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। বিশেষ করে 18 নির্বাচনের পরে আপনি যদি বলেন মোটা দাগে রাজনীতিবিদদের বাংলাদেশের তো আসলে কোনো ভূমিকা ছিল না। রাজনীতিবিদরা ছিল আমলাদের পাপেট, এবং সব জায়গায় এই অবস্থাটা হয়েছিল। কিন্তু আমলাদেরকে যেই সংস্কারের মাধ্যমে আপনার তাদের জবাবদিহির আওতায় আনা যেত, সেই সংস্কারটা তো এখানে করতে দেওয়া হয় না। এবং না দেওয়ার পিছনেও বিএনপির যে আমলাতন্ত্রের যে আপনার যিনি আছেন, যে আপনার আপনার জানেন যে সাবেক সচিব আব্দুল সাত্তার সাহেব, তার নেতৃত্বে কিন্তু আপনার জনপ্রশাসনের যেই আপনার আমলারা, তারা কিন্তু সেখানে সরকারকে আটকে দিয়েছিল, আপনারা অনেকদিন সচিব অচল করে রেখেছিল। এবং এটাও কিন্তু এমন না যে আপনার আমলাদের বাইরের ইস্যু, বিষয়টা আমলাদের ভিতরেই। আপনার একটা গ্রুপ আর একটা গ্রুপের উপর যে আধিপত্য অথবা নিয়ন্ত্রণ, অথবা এই যে তাদের মধ্যে যে হায়ারার্কি, এই জায়গাটা একটা সংস্কারের আপনার দাবি ছিল আমলাদের মধ্য থেকে, কিন্তু সেটাও কিন্তু প্রশাসনের আমলাদের কারণে কিন্তু সম্ভব হয় নাই। তো আমাদের মূল জায়গাটা হলো যে এখানে একটা, আমরা আপনি যেটা বলছেন নতুন গণতান্ত্রিক যাত্রার সাথে একই সাথে আপনার আগের যেটা হয়েছে সেই জায়গাটা ফুল স্টপ দিয়ে, এখানে যে আগে যেটা হয়েছে দলীয়করণ হচ্ছে বলে এখনো হবে, এই জায়গাটা আসলে আমরা চাই না। আমরা চাই যে এখানে আপনার মেধার ভিত্তিতে আপনি প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ হবে, মানে একটা মেরিটোক্রেসি এস্টাবলিশড হবে। আমরা যেটা বলি যে সিঙ্গাপুর হতে চাই, মালয়েশিয়া হতে চাই, তারা তো আসলে শুধুমাত্র পার্টিশন আমলাতন্ত্র দিয়ে, পার্টিশন পিপলকে দিয়ে প্রতিষ্ঠান চালায় সফল হয় নাই। তাদের সফলতার ভিত্তি ছিল এক্সপার্টকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া। আর অন্তর্বর্তীকালীন সরকারের আপনার সব সিদ্ধান্ত যে ভালো হয়েছে সেটা তো আমি বলছি না। অন্তর্বর্তীকালীন সরকার তার সীমিত সাধ্যের মধ্য দিয়ে অনেক জায়গায় চেষ্টা করেছে, অনেক জায়গায় পেরেছে, অনেক জায়গায় পারে নাই। অনেক জি। জায়গায় তাদের ভিতরে আপনার ঘাপটি মেরে থাকে, অনেকের এজেন্ডা ছিল, সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি পুরোটা সফল হতো, তাহলে তো আমরা আসলে সত্যি করতে আমাদের কষ্ট জি, অনেকটা কমে আপনার যেত। কাছে আমি একটু আমরা বিশেষ হতে করে পারে আসবো, নতুন একটা অন্তর্বর্তী সিস্টেম সরকার পেতাম। চেষ্টা করেছে জায়গায় আরেকটু কথা বলবো আপনার সাথে, তবে ডাক্তার আব্দুল লতিফ স্যারের কাছ থেকে আমি এই মন্তব্যটা নিয়ে আসি যে আমরা শুরু করছিলাম যে ঘুষ দুর্নীতি এগুলো চলছে, দলীয়করণ আছে, সবকিছু আছে, কিন্তু বন্ধ যেগুলো হয়েছে তার মধ্যে দেখছিলাম যে এই যে অন্তর্বর্তী সরকার এসে এই এলএনজি টার্মিনাল, এটি যেটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি করেছিল সেটি বাতিল করে দিল। হামের টিকা আসবার যে একটা পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে সরে আসলো, যেহেতু এটা
আওয়ামী লীগ করেছে। মানে আওয়ামী লীগ যেগুলো যেগুলো কাজের কাজ ছিল সেগুলো সেগুলো থেকে সরে আসলো, আর যেগুলো যেগুলো অকাজ, দুর্নীতি বা অপকর্ম সেগুলো কন্টিনিউ করলো। ব্যাপারটা কি এরকম হচ্ছে? মানে আমি এখন এই সমস্যাগুলোর উপর একটু ভিত্তি করে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে যে সমস্যাগুলো। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের কোনো রিসার্চ বা হোমওয়ার্ক ছিল না। শেখ হাসিনার পতনের পরে তারা এসে একটা ধারণার ভিত্তিতে তারা দেশ শাসন করেছেন। যে কোনোখানে টাকা পয়সা খরচ হতে দেখেছেন, যে শেখ হাসিনার সময় হয়েছে, তারা ধরেই নিয়েছেন সেখানে প্রচুর দুর্নীতি আছে এবং সেইভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আসলে তাদের এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে তারা হিসাব করতে পারতেন যে কোন জায়গাতে কতটুকু দুর্নীতি আছে এবং কোন জায়গাটা চালু রাখতে হবে এবং কোন জায়গাটা বন্ধ রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের এই হোমওয়ার্ক না থাকার কারণে এবং মনের মধ্যে সারাক্ষণ আওয়ামী লীগ ঠেকাও, শেখ হাসিনা ঠেকাও, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার করতে হবে, মাথার মধ্যে এই চিন্তা নিয়ে তারা কাজ করেছেন। দুইটা কিন্তু দুই জিনিস। এবং এই দুই জিনিসের পাশাপাশি তারা আরেকটা কাণ্ড ঘটিয়েছেন, তারা নিজেদেরকে একটা রাজনৈতিক সরকারের মতো আচরণ করিয়েছেন। তারা যে অরাজনৈতিক বা তারা যে এক ধরনের নিরপেক্ষতার মধ্যে আছেন, এই জিনিসটা তারা স্বীকারও করেন নাই, তারা কাজও সেভাবে করেন নাই। না করার ফলে তারা কি করেছেন, তারা নিজেরাও নির্লজ্জ ভাবে এই লোকজনকে পদায়ন করেছেন। আমি আপনাকে বলি, ঢাকা শহরে যে তারা ইজাজ নামে একজন লোককে ঢাকা নর্থে পদায়িত করেছিলেন, মেয়র বানিয়েছিলেন, ঢাকা নর্থের কি উন্নতি করেছেন তিনি গত 18 মাসে? কিচ্ছু না, উল্টা বিভিন্ন জায়গায় জটিলতা তৈরি করে ব্যাটারি রিক্সা চালু করে দিয়ে ঢাকার বিভিন্ন ফুটপাত হকারদের দখলে দিয়ে তিনি চলে গিয়েছেন। এবং আমার বাড়ির কাছে জায়গার কথা আমি বলতে পারি, মিরপুর মাজার থেকে মিরপুর 1 নম্বরের চক্কর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে 3 সারি হকার বসানো হয়েছে এবং এখন চতুর্থ সারি বসেছে আবার। মানে বিএনপি সেটা বন্ধ করে না, উল্টা বিএনপি সারি যুক্ত হয়েছে। তো এই যে অবস্থাটা তৈরি করা হয়েছে, সেখানে 100 ফিটের চেয়ে অধিকতর প্রশস্ত একটি রাস্তায় 15 ফিট জায়গা নাই গাড়ি চলার জন্য। তো এরকম একটি অবস্থা তৈরি করেছেন তারা। তো এজাজ কি করলেন আসলে? এজাজ নদী, উনি নাকি নদী বিশেষজ্ঞ, নদীরও কোনো উন্নতি তিনি করেন নাই। ওনার সময় ঢাকার আশেপাশের কোনো জলাভূমি পরিষ্কার হয়েছে এরকম কিছু নাই। উল্টা পরিবেশ মন্ত্রী, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশে তো এক্সকাভেটরকে ভেকু বলে, লোকজন অদ্ভুত অদ্ভুত দাম দেয়। তো ভেকু নামক যে যন্ত্রটি বাঙালির আবিষ্কার করেছে, সে ভেকুর উপরে লাল গালিচা বিছিয়ে 7 জন না 8 জনকে উঠে বসে একটা জলাশয় পরিষ্কার করতে গিয়েছিলেন। এই ধরনের কাণ্ড কারখানা তারা করেছেন রাজনৈতিক সরকারের মতো, এক ধরনের জনপ্রিয়তার পেছনে ছুটেছেন। ক্রীড়ামন্ত্রী আইনমন্ত্রীকে সাথে নিয়ে ফুটবল খেলতেন। তো বাংলাদেশের ফুটবলের কি বিরাট উন্নতি ক্রীড়ামন্ত্রী ঘটিয়ে গিয়েছিলেন, এটার কোনো হিসাব নাই। উল্টা বাংলাদেশ ইন্ডিয়াতে যাতে ক্রিকেট খেলতে যাইতে না পারে সেই ব্যবস্থা করেছিলেন। এইগুলি তো তারা করতেন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার নিজেও কিন্তু এই দলীয়করণ, আত্মীয়করণের বাইরে ছিলেন না। ইউনূস সাহেব তার প্রেস উইংয়ে নিজের ভাইয়ের ছেলেকে দিলেন। ইউনূস সাহেব তার সহকারী হিসেবে নিয়োগ করলেন গ্রামীণ সেন্টার, ইউনূস সেন্টারে কাজ করেছে এরকম লোকদেরকে, যেন বাংলাদেশের সকল মেধা ওনার ইউনূস সেন্টারের মধ্যেই ছিল। ইউনূস সাহেবের সাথে যাদের পরিচয় হয়নি তারা মেধাবী না, ইংরেজি ভালো করে জানে কি জানে কিন্তু না, ডক্টর এই ইউনূস অল্প সময়ের জন্য আসছে, উনি ওই মেধাবীদেরকে খুঁজে বের করবেনই বা কি করে? তার কাছে যাদেরকে চেহারা দেখে চিনেছেন, আত্মীয় স্বজন আছে, তাদেরকে তিনি দিয়েছেন, এরকম একটা কথা সম্ভবত না, বলেওছিলেন ইউনূস সাহেব কখনো। মেধা কিভাবে খুঁজে বের করবেন? মানে যদি চেনা লোককে খুঁজে বের করেন, তাহলে শেখ হাসিনা তোর আত্মীয়দেরকে চিনে, তাদেরকে বসাইতো। তাইলে আর শেখ হাসিনার সাথে তার তফাৎ কি হইলো? শেখ হাসিনাও তাহলে খুঁজে আর বের শেখ করবে কি হাসিনার তো করে? একটা ওনার দীর্ঘ রাজনৈতিক এত বড় ব্যাকগ্রাউন্ড আছে। পরিবার, ওনার বাগেরহাট থেকে বরিশাল, বরিশাল থেকে গোপালগঞ্জ পর্যন্ত পরিবারের ঠিকানার সীমানা নাই। তো শেখ হাসিনা তার পরিবারের লোকজনকে চিনে বসাইছে, তাহলে আর শেখ হাসিনার দোষ কি হইলো বুঝছেন না? তো তাহলে ইউনূসের দোষ তো দিতে হবে। ইউনূস সাহেবের ওই ইউনূস সেন্টারের বাইরে সকল মেধাবীকে উনি ইউনূস সেন্টারে চাকরি দিছিলেন। ব্যাপারটা কি এরকম? ইউনূস সাহেব যাদেরকে চিনে, যাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, যারা ওনার সোশ্যাল বিজনেসে ঢোল বাজাইছে, তাদেরকে উনি নিয়োগ দিচ্ছেন। তো এইটাই তো ছিল নতুন বন্দোবস্ত। তো ওই দলীয়করণ তো উনিও করেছেন। উনি কোন দলীয়করণ করেন নাই বলেন? ইংরেজি ভালো করে জানে না এমন লোককে ইংরেজের দেশে নিয়োগ দিয়ে দিয়েছেন, এআই দিয়ে সমস্ত লেখা ট্রান্সলেট করে, সেরকম একজন লোককে তিনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন জায়গায়। শরীফ ওসমান হাদির ভাইকে নিয়োগ দিয়ে দিয়েছেন বার্মিংহামে। ওনার বিশ্ব পররাষ্ট্র বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই না? এমন একটা সেন্সিটিভ জায়গায়, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ যেখানে প্রচুর প্রবাসী আছে, সেরকম একটা জায়গায় উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন। তো এগুলো তো উনিও করেছেন। রাজনৈতিক নেতাদের মতো মিথ্যা মিথ্যা বক্তব্য দিয়েছেন। জাপানে নাকি 1 লক্ষ কেয়ার গিভার চলে যাবে এরকম এক কথা বলেছেন। তারপরে বলেছেন লক্ষ লক্ষ দরখাস্ত করে, কি বলেন নাই, জবের বন্যা, এমুকের বন্যা, তমুকের বন্যা, প্রেসার গ্রুপ, চৌবাচ্চা থিওরি, ডাস্টবিনের মধ্যে ছবি লাগানো, কি কাজ করেন না? এগুলো কি অন্তর্বর্তী সরকারের কাজ ছিল নাকি? তো সেগুলা করেছে না। তো অতএব অন্তর্বর্তী সরকার
আগের সরকারের চাইতে খুব যে ভালো চালিয়েছে ব্যাপারটা তা নয়, বরং অনেক ক্ষেত্রে তাদের কাছে যে প্রত্যাশা ছিল সাধারণ নিরপেক্ষতা, মেধার প্রতি সুবিচার করা, সেগুলোর কোনোটাই তারা করেন নাই। ওনারা এই যে, আমি বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গে আসেন, যাকে ডিজি নিয়োগ দিয়েছিলেন তিনি একটা অথর্ব লোক। এই অথর্ব লোক দিগন্ত টিভিতে একসময় কাজ করতেন। এবং এই অথর্ব লোকের অথর্বতা এমন এক পর্যায়ে ছিল, জীবনে প্রথম আমি একটা কুইজের প্রোগ্রামে গিয়েছিলাম ক্লাস 7-এ থাকতে। ওই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানটার প্রডিউসার ছিলেন এই অথর্ব ডিজি মাহবুবুল আলম। তো মাহবুবুল আলমকে তারা নিয়োগ দিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? এই যোগ্যতার ভিত্তিতে আমি আপনাকে বলি, প্রথম দিন টেলিভিশনে গিয়ে আমি দেখলাম যে উনি আমাদেরকে 10টায় যেতে বলেছিলেন, ওনার অনুষ্ঠান শুরু হয়েছিল বিকাল 5টায়। না খেয়ে 3টা স্কুলের ছাত্র সারাদিন বসেছিল, কারণ ওনার ওইটুকু যোগ্যতা ছিল না বলার মতো যে তোমরা কিছু খেয়েছো নাকি খাও নাই। এই লোক প্রডিউসার অবস্থায় এত অথর্ব ছিল। সেই লোক চাকরিতে চাকরিতে একসময় টেলিভিশনে ডিডিজি হয়েছিল। এই কারণে তিনি এক পর্যায়ে দিগন্ত টিভিতে কাজ করেছেন, তারপরে একসময় তিনি আবার ডিজি হয়ে ফেরত এসেছেন। ইউনূস সাহেব তো এগুলাই করেছেন, মানে সব বর্তমান জায়গাতেই যাকে আওয়ামী ডিজি লীগ নিয়োগ তাকে করা হলো, অপছন্দ আপনি করে। একটুখানি কথা বলছিলেন তাকে যোগ্যতার ভিত্তিতে, মানে তিনি যথেষ্ট যোগ্য এই পদের জন্য। তা কাকে যোগ্যতার ভিত্তিতে ইউনূস সাহেব নিয়োগ করেছিলেন এরকম না, দু আমি চারটা নাম বর্তমানের বলেন। কথা বলছি, আমি বর্তমান সময়ের কথা বলছি, মানে বর্তমান এইবার যে আসেন ডিজি পরিবর্তন বর্তমানের হলো। জায়গায় আসি। তাহলে কোনো কিছু তো বদলায় নাই, বরং বর্তমানকে আমি দোষী করতে পারি না এই জন্য যে বর্তমানের লোকজন তো তাদের দলীয় সমর্থকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিবে। ফলে তারা হয়তো অভিজ্ঞতা বিবেচনায় নিয়েছে, কিংবা ওই তারা কাজ তো তাদের যদি সবাই সম্পর্ক করে তাহলে বিবেচনায় বর্তমানকে নিয়েছে। কেন দোষ দিবেন না? না না, কিন্তু ইউনূস সাহেবের তো এটা করার কথা ছিল না। আপনি মনে করেন যে কিনা গুইসাপ, তার চামড়ার দাম বেশি, আর যে কিনা মনে করেন কেউটে সাপ, তার বিষের দাম বেশি। এখন যে গুই সাপে এসেছে এবং বলেছে যে আমি পরিবেশ বাঁচাই, আমি গুই, আমি হচ্ছে ভালো সাপ, আমি কামড়াই না। এখন গুই যদি আচরণ করে কেউটে সাপের মতো, তাহলে তো হবে না। রাজনৈতিক দল মনে করেন কেউটে, তো কেউটে কেউটের মতো চলছে, তাতে তো কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, এই অর্থে যে রাজনৈতিক দল এরকমই হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে যে কিনা আচ্ছা। আহ, এসে বলেছে যে আমি হচ্ছে কাঁঠাল গাছ, কিন্তু সেখানে ধরেন ধরেছে হচ্ছে তেঁতুল, তো তাহলে মুশকিল না? ইউনূস সাহেব তো জি নিজেকে কাঁঠাল গাছ দাবি করেছেন, তাই না? জাতীয়, জি উনি আমি জাতীয়, আমি এই জাতীয় প্রশ্নটাই বীর। আমি একটু উনি আলাউদ্দিন জাতীয় মোহাম্মদকেও শুনবো। বীর, উনি নোবেল পেয়েছেন, উনি বাংলাদেশকে ঋণ দিয়ে উদ্ধার করেছেন, উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, কি বলে, আন্তর্জাতিকভাবে সবচেয়ে পরিচিত ব্যক্তি। এগুলোই তো বলে বলে ওনাকে আনা হয়েছে। তো উনি মিশা কথা বলে কেন? রাজনীতিবিদরা মিশা কথা বলবে, উনি কি মিশা কথা বলার লোক? কিন্তু ওনার তো মিশা কথা ডকুমেন্টেড। জি আর ইউনূসের আমি সমালোচনা করলে কি করে আলাউদ্দিন জানেন? মোহাম্মদের কাছে একটু আমি শুনি। নাকি খালি ইউনূসেরই সমালোচনা করি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। দলীয়করণ মুক্ত করার কথা কারা বলেছিল? বৈষম্য দূর করার কথা কারা বলেছিল? হাসিনা কেন, বলেছিল। বিএনপি সরকারও তো বলেছিল, না সরকার বলে নাই, যখন আওয়ামী লীগ এইবার আসেন, ক্ষমতায় ছিল হাসিনা তখন বলেছিল? বিএনপি হাসিনা তো শক্তভাবে বলে বলতো নাই। দলীয়করণের আসেন, বিরুদ্ধে। বিএনপি সরকার কি বলেছিল এটা পরে আসি। বিএনপি কি বলেছিল? হাসিনা বলেছিল দলীয় মুক্ত করবে, আর বিএনপি কে বলেছিল দলের লোককে নিয়োগ দিবে না, বিএনপি বলেছে যোগ্য লোককে বসাবে। এখন বিএনপি কিন্তু ইজিলি বলতে হ্যাঁ, পারে স্পষ্ট শেখ তো হাসিনার মনে মতো পড়ে যে দলীয়করণের আমার দল, বিরোধিতা বলেছে, আমি শেষ প্রশাসন করি, সবখানে আমি দলীয়করণের শেষ করি বিরোধিতা। শারমিন, আমার কথা শেষ হয় নাই। বিএনপি বলতেই পারে যে আমার দল এত বড়, আমার দলে বহু যোগ্য লোক আছে এবং সেই সব যোগ্য লোককে আমি দিচ্ছি, এটাকে দলীয়করণ হিসেবে দেখলে হবে না। কিন্তু ইউনূস সাহেবের দল এত বড় নাকি যে উনি নিজের দলের লোককে খালি নিয়োগ দিয়েছে? হুম এই হুম। জন্য আমরা ইউনূসের সমালোচনা করি। ইউনূসের সমালোচনা এই জন্য করা হয় যে আপনি যদি হাসপাতালের বাইরে দালাল আপনাকে হাসপাতালে ভর্তি করায়, দালালের দোষ হয় না, ভুল চিকিৎসার জন্য ডাক্তারেরই দোষ হয়। হুম হুম। জি, মানে তাহলে কারণ আর ডাক্তার আওয়ামী লীগেরই বা প্রতিশ্রুতি এত দিয়েছে সমালোচনা কেন? চিকিৎসা আওয়ামী করবে। লীগও তার দলের লোকজনকে দিয়েছিল লোক নিয়োগ। আওয়ামী লীগ তো আমি একটু সমস্ত দলের আলাউদ্দিন লোকজনকে দিয়েছে। আলাউদ্দিন আওয়ামী মোহাম্মদের কাছ লীগ থেকে শুনে আবার আপনার কাছে আসছি। তাকসিম নামে একটা ইডিয়েট, একটা অপদার্থকে ওয়াসার এমডি বানিয়ে বছরের পর বছর রেখে দিয়েছিল। তাকসিমের যোগ্যতা কি ছিল? হয়তো তার দলীয় সব ভালো পরিচয় ছিল, হ্যাঁ, এটা তো ছিল ঠিক হতে আছে, পারে এখন যোগ্যতা। নতুন তো তাকসিমরা এসে সেটা যদি বসছেন। সেটাই যদি আওয়ামী যোগ্যতা, লীগ আর, অন্তর্বর্তী আপনি সরকার, তুলনা বিএনপি করেন সরকার যদি, আপনি সবসময় যদি হয়। তুলনা করেন, আওয়ামী লীগ আর বিএনপি একই ধরনের রাজনৈতিক দল, বুর্জোয়া রাজনৈতিক দল, তাদের দলে প্রচুর লোক আছে, দলকে দেখতে হয়। কিন্তু ইউনূসের কাকে দেখতে হয়েছিল, এটাই তো আমাদের প্রশ্ন। ইউনূস যদি আজকে পরিবর্তনের সূচনা করে দিয়ে যাইতেন, তাহলে বিএনপি এখান থেকে সরতে পারতো না, কিন্তু ইউনূস সাহেব করেন নাই। জি, একদম স্পষ্ট। আপনার শেষ বার্তাটিতে একদম মনে হয় স্পষ্ট হয়েছে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছেও একটু, আপনি নিশ্চয়ই প্রসঙ্গ ধরে কিছু বলবেন, তবে আমার প্রশ্নটা কিন্তু ওইখানেই যে আহ, আওয়ামী লীগ সরকারের অনেক অপকর্ম আছে, সেগুলোর কন্টিনিউশন হচ্ছে, যা ছিল তাই আছে। ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলছিলাম শুরুতে, বা দলীয়করণ নিয়ে কথা বলছিলাম, সেগুলো তো এখন আলোচনায় আসছে, ওরকমই আছে। কিন্তু যেই জিনিসগুলো একটু কাজে লাগতে পারতো, এই যে ধরেন এফএসআরইউ নিয়োগের জন্য যে চুক্তি হয়েছিল তার, সেটি বাতিল করা হলো। হামে এখনো পর্যন্ত হামের মৃত্যু থামানো যাচ্ছে না। হামের যে একটা প্রতিষ্ঠিত পদ্ধতি ছিল সেখান থেকে বেরিয়ে গেল ইউনূস সরকার, মানে আওয়ামী লীগের যে ভালো কাজ ছিল, এমনকি আমরা পদ্মা সেতুর সমালোচনা করতে দেখেছি সেই সময়। মানে এগুলো, এটা আসলে কেমন হলো, কেমন ধরনের কাজ এখন করেছে? প্রথমত আমরা যখন ইউনূস সাহেবকে সমালোচনা করব, তো ইউনূস সাহেবকে কিন্তু কোনো উনি ম্যানিফেস্টো দিয়ে বাংলাদেশে ক্ষমতা আসছে এরকম না।
বাংলাদেশের রাজনৈতিক সেটেলমেন্ট ফেল করেছে, গণঅভ্যুত্থান আমাকে এখানে ঘটেছে। একটু পরে বলতে দিন। তারপর আচ্ছা। গণঅভ্যুত্থানের পরে আপনার এখানে ইউনূস সাহেবকে তারা অপেক্ষাকৃত যোগ্য মনে করেছে এবং তাকে এসে নিয়োগ দিয়েছে যে হুম। আপনি এই অবস্থায় আমাদের হাল ধরেন। এবং আপনি নিশ্চয়ই মনে আছে ইউনূস সাহেবকে 2 দিন সময় লেগেছে তারকে রাজি করানোর ক্ষেত্রে, এবং তিনি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও এখানে এসেছেন। কারণ 2007 সালে উনি একবার রাজনৈতিক দল খোলার চেষ্টা করে উনি সেখান থেকে একবারে রাজনীতি এবং বাংলাদেশের স্টেটের কোনো দায়িত্ব থেকে চিরতরে নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলেন। হুম। ওনাকে কিন্তু অনেক বলে কয়ে এখানে আনা হয়েছে। আর যেই সময়টা আনা হয়েছে এটা যদি তুষার ভাই যদি একদম ঠান্ডা মাথায় দেখেন, আসলে ওই সময়টা আবার রিভিজিট করেন, ওই সময়টা খুব স্বাভাবিক সময় ছিল না। হ্যাঁ। 2 নাম্বার হলো যে ইনূস সাহেব আপনার এই দায়িত্ব গ্রহণের পর প্রতিদিন আপনার যমুনার সামনে, তারপর শহরের গাজীপুরে, তারপর চিটাগংয়ে, সারা দেশে আন্দোলন, একের পর এক আন্দোলন। তারপরে কোনো আইজিপি নাই, পুলিশ নাই, তারপর পুলিশের আইজিপি বর্তায় একজন, তাদের বিএনপি পন্থী আবার জামাত পন্থীকে সেখানে সরায় দেয়, আবার এখানে তাদের মধ্যে এগুলো তো আপনাদের আমাদের জানা। তারপর এখানে আপনার সালাউদ্দিন সাহেব গিয়ে সেরা চট্টগ্রামে কাকে আপনার পদায়ন করেছে, কাজ করতে দিবে না, হুমকি দিয়েছে সরাসরি। তারপর এখানে সরকারকে সরাসরি জিম্মি করেছে। আবার আপনারা মনে আছে কিনা যে সচিবালয়ে চেয়ারের উপর রুমের ভিতরে ভিড়ভাট্টা করে মব সৃষ্টি করে আপনার বিএনপি এবং জামাত ডিসি নিয়োগ করেছে, ভাগাভাগি করে নিয়েছে। এটার জন্য তো ইউনূস সরকারের দায় ছিল না, আবার ছাত্রদেরও দায় ছিল না। প্রশাসনের ভিতরে তারা নিজেরাই আপনার সেখানে একদম ইয়া করে সাইন করে সেখানে নিয়োগ নিজেরা ঠিক করে নিয়েছে। আমার যে জায়গাটা হলো যে হ্যাঁ ইউনূস সাহেব অনেক ভুল করেছে, ভুল করেছে না তা না, কিন্তু মূল জায়গাটা হলো যে আমরা ওনাকে যেই জায়গায় বারবার কাঠ করে দাঁড় করাই, ওনার জায়গাটা ছিল যে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। আওয়ামী লীগ এখানে এখানকার মানুষকে খুন করে এখান থেকে টিকতে না পেরে পালিয়ে গেছে। যাওয়ার পর সে যে অসম চুক্তিগুলো করে গেছে, অসম যে অনেকগুলো আপনার কন্ট্রাক্ট অথবা অনেকগুলো জায়গায় দেশকে রেখে গিয়েছে, এর মধ্যে আর একটা বড় জায়গা ছিল একদম সুস্পষ্ট ভাবে আপনার ভারতের উপর অতি নির্ভরশীলতা ছিল। হ্যাঁ, আর যে সামিটের কথা বললেন, সামিটের যে আজিজ সাহেব বাংলাদেশ থেকে সম্পদ অর্জন করে সিঙ্গাপুরে কোনো ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের উনি একজন বিলিয়নিয়ার এবং বাংলাদেশের প্রথম ডলার বিলিয়নিয়ার হয়ে গেছেন আজিজ খান সাহেব ফরবেসের হিসাব অনুযায়ী। তো এই যে একটা বিষয়, এগুলো তো খুবই স্পষ্ট। বাংলাদেশের যে লুটেরা, এই লুটেরারা এখানে বিভিন্ন ভাবে সিস্টেমকে কবজা করেছে। এখন ওই জায়গায় ইউনূসের জায়গায় অন্য কেউ হলো একই কাজই করতো, যে এটাকে কোনোভাবে আবার বাকি একটা খান থেকে লুটেরা সঠিক দূর করা ধারায় গেল ফেরা না, যায় বরঞ্চ কিনা। লুটেরা বাড়তে থাকলো, কিন্তু যেটা একটু কাজে আসতে না, পারতো সেটা বাড়তে বাদ করা আরেকটা হলো। বিষয়, না না আপনি শুনে, আমি একটা দুইটা জায়গায় বলছি না, আপনার হামের টিকা নিয়ে যেটা বলেছেন আমি বলবো না। এখানে হামের টিকা নিয়ে ইতিমধ্যে তদন্ত হয়েছে। এখানে সরাসরি স্বরাষ্ট্র সরি যেহেতু উপদেষ্টারও কোনো স্বাস্থ্য উপদেষ্টারও কোনো গাফিলতি পাওয়া যায় না, সেটা পাওয়া গিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোর যে পারচেজ, পাশাপাশি যে হামের টিকা যারা দিত সেই জায়গায় তাদের যে এখন অনশন ছিল, তাদের চাকরি নিয়ে নবায়ন করা নিয়ে, সেগুলো নিয়ে একটা ইস্যু ঘটেছে। আর একটা বিষয় আছে, ধরেন এখানে আমরা যেভাবে হামের টিকা কিনতাম সেখানে প্রায় আপনার 900 কোটি টাকার মতো আমাদের এক্সট্রা খরচ হতো। আহ, আমি সরাসরি হিসাবটা বলতে পারছি না যেটা আমি কোট হবে। তো এখানে একটা সরকার দেখেছে যে শুধু ওপেন মার্কেট থেকে কিনে, হ্যাঁ, তখন হয়তোবা তার এখানে সাশ্রয় হবে, দেশীয় সম্পদের সাশ্রয় হবে। পাশাপাশি যেটা সিরাম ইনস্টিটিউট থেকে ভারত থেকে কেনা হতো, সরকার চেয়েছে এটা গ্লোবাল মার্কেট থেকে কেনা। মানে এখানে মূল জায়গাটা কি, স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি আপনার ভারতের উপর অপেক্ষাকৃত কমিয়ে আনা। এখন এই জায়গার ক্ষেত্রে তো শুধুমাত্র সরকারের একার প্রচেষ্টাই আসলে যথেষ্ট ছিল না, সেখানে পুরো সিস্টেমকে একযোগে কাজ করতে হয়, সেটা হয় নাই। এবং আপনি যদি বলেন যে জ্বালানির ক্ষেত্র, সেখানে হয় নাই, অনেকগুলো জায়গায় হয় নাই। কেন হয় নাই? কারণ বিএনপি ইতিমধ্যেই রাষ্ট্রে একটা বড় অংশ দখলে নিয়েছে, জামাত দখলে নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় অংশ পাপেট সরকার হিসেবে টিকেছিল। এবং সে আপনার যে বলে ক্ষমতাহীন দায়িত্ব নিয়ে সে সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং আপনারা জানেন যে অধ্যাপক ইউনূস কিন্তু 2বার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য একদম গো ধরেছিল, দায়িত্ব থাকবেন না। পরবর্তীতে আবার, কারণ হলো যে এমন একটা অবস্থায় উনি জিম্মি দশায় চলে গেছেন যে উনি যে একটা নির্বাচন দিয়ে এক্সিট করবেন সেই জায়গাটাই এখানে আপনার ওনার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল। সেই প্রেক্ষিতে উনি অনেকটা সামহাও আপনার কাজ কমিয়ে এনে নির্বাচন কিভাবে দেওয়া যায় সেদিকে গিয়ে, লন্ডনে গিয়ে বিএনপির সাথে
আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে নির্বাচন দিয়ে উনি বের হয়ে গিয়েছেন। এখন আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যত বেশি আপনার নাস্তানাবুদ করি, আমাদের কিন্তু যে বলেন যে আকাশের দিকে আপনার ময়লা ফেলে নিজের ঘাড়ে আসে। আমি রাজনীতি করি, মানে এখন আমি বলবো যে এখানে মূল ফেলিওরটা তো রাজনীতিবিদদের। অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় কেন আসলে জাতীয় সরকার হলো না, কেন এখানে বিএনপি খোলামেলা ভাবে, জামাত খোলামেলা ভাবে, অন্যান্য দল খোলামেলা ভাবে সরকারে জয়েন করলো না, না করে সরকারটাকে দুর্বল রেখে অন্তরালে কেউ প্রশাসন দখল করেছে, কেউ এই বিশ্ববিদ্যালয়ের পজিশন দখল করেছে। এটার মাধ্যমে যেটা হয়েছে, মূলত রাজনীতিবিদরা তাদের স্বার্থের কাছে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যে একটা পরিবর্তন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই এখানে সঁপে দিয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ দুর্বলতা ছিল, মানবীয় দুর্বলতা ছিল। এখানে তাদের যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতা পায় নাই। পাশাপাশি ধরেন আমরা যারা আপনার গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের সাথে এখন রাজনীতি করছি, আমরাও ফিল করি হ্যাঁ, যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকার সফল হতো এবং তাদের যে মানবীয় দুর্বলতা অতিক্রম করতে পারতো, হয়তোবা আমরা আসলে আরো অনেকগুলো জায়গায় ইভেন আমরাও নিজেরাও বেনিফিটেড হতাম, মানে বৈধভাবে বেনিফিটেড হতাম, যদি প্রতিষ্ঠানগুলোকে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় নিয়ে এসে যেতে পারতো। নির্বাচন থেকে যদি দুর্বৃত্তপনা, কালো টাকার আপনার এবং মাসলের যে শক্তির জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি উপকৃত হতাম। এই মানে সমালোচনাটা আমরা রাখি, কিন্তু এই এটার সমালোচনা মাধ্যমে থেকেই আমি যে আপনাকে বর্তমান মানে সমালোচনা থেকেই যে আপনাকে জায়গাটা জিজ্ঞাসা হয়েছে, করি। যেমন জি, অবলীলায় যেটা নূর ভাই বলে ফেলছেন, তুষার ভাই বলে ফেলছেন যে হ্যাঁ কি সমস্যা, অনেক সমস্যা, কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছিল। হ্যাঁ, এখন অন্তর্বর্তী সরকার, আমি বলি অন্তর্বর্তী সরকার আমি সরকারই মনে করি না, এইটা একটা আপনার 10, 15, 17 জন উপদেষ্টার এটা একটা টিম। এই টিমটার কাজ হলো একটা সরকার এখানে পতন ঘটেছে, আর একটা সরকার আসার পথের জন্য একটা নির্বাচন করে দিয়ে যাওয়া। কারণ এইটার ভিতরে কিন্তু তা আপনি তো এত মনে কাজ হচ্ছিল না। দিয়েছেন, বিচার সংস্কার এগুলো তো ছিল প্রায়োরিটি, আর নির্বাচনটা বিচার তো প্রায়োরিটি সংস্কারের ছিলই। নির্বাচন আপনি এটা শুরু করতে হবে না, আপনি জাস্টিসের জায়গাটা শুরু করতে হবে না, সংস্কারের যে ঐকমত্য জায়গা। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো মিলে যে অনেকগুলো কমিশন গুলোকে একসাথে করে আপনার একটা কনসেনসাস আসলো, এটাও তো একটা বড় অর্জন। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এটা তো আপনি কখনো এটা খাটো করে দেখতে পারবেন না। এটা সব রাজনৈতিক দলের জন্য, জনগণের জন্য তো একটা অর্জন। কিন্তু আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা কিন্তু বারবার পিছন ফিরে যাচ্ছি। ও এটা করে নাই, ও এটা করে নাই, সো মানে এখন সেই ও দলীয়করণ কনসেনসাসে বৈধ, অনেক উল্টাপাল্টা এখন হয়েছে, অনেকের প্রতারণা ছিল। অন্তর্বর্তী সরকারের প্রতারণা ছিল একদল দাবি করে, একদল বলছে বিএনপির না, প্রতারণা। মানে অন্তর্বর্তীকালীন সরকার, আমি একটা বিষয় বলি, অন্তর্বর্তীকালীন সরকারটা মূলত এটা একটা প্যাসিভ সরকার, এটা অ্যাক্টিভ সরকার না। কারণ এই সরকারে কেউ অ্যাসার্ট করে ম্যানিফেস্টো দিয়ে দায়িত্ব নিতে আসে নাই। একটা এমন অবস্থা ছিল, এই সরকারের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, পলিটিশিয়ান ব্যর্থ হয়েছে, সিস্টেমে সবাই ব্যর্থ হয়েছে, তাদেরকে হাতে পায়ে ধরে এনে ভাই এখন আমাদেরকে একটা গণতান্ত্রিক ট্রানজিশন রাস্তা দেখাই দাও। আমি একটু সিম্পলি ওইভাবেই দেখি। এই জন্য আমি বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, তাদের কারোর সাথে অন্তর্বর্তী অবস্থাকে দেখবো না। এটা দুই সরকারের মাঝামাঝি সময়, আপনি ওর কাছে এত কিছু কেন চাচ্ছেন? ও কেন মনে হচ্ছে মাইক্রো এটাই তো ম্যানেজমেন্টের সরকার প্রশ্নটা খুব ছিল, বেশি ওই পারফর্ম সময় এই করবে? প্রশ্নটাই করা হতো যে এত কিছু কেন চাওয়া হচ্ছে ওই সরকারের কাছে। 3 মাস থেকে 6 মাসের মধ্যে নির্বাচন দিবে, তারপর তারা চলে তিন যাবে, মা- তাছাড়া তারা এটা কি ওই অনেক কিছু অবস্থা শুরু ছিল? করলো। আপনার কি মনে হয় যে 3 মাসের মধ্যে নির্বাচন হলে ইভেন বিএনপি বলেন আর জামাতে বলেন এই সরকার সাস্টেন করতো? আপনার নির্বাচন হওয়ার আগে তো প্রতিষ্ঠানগুলো মিনিমাম আপনার যে কোন কোন জায়গায় সংস্কার লাগবে এই জায়গা তো ঠিক করার দরকার ছিল। আপনার নির্বাচন হতে পারতো 3 মাস, যদি সবাই মিলে জাতীয় সরকার ঠিক করতো করা হয়ে তখন গেছে, 3 মাস মানে সেটা নির্বাচন ঠিক হতে পারতো। হয়েছে, ঠিক করা দরকার ছিল, ঠিক হয়েছে সেটা। আপনার একটা রাস্তা তো তৈরি হয়েছে, আপনি এখন যারা দায়িত্ব আছে তাদের হাতে তো অনেকগুলো, আপনি যেমন সংস্কার পরিষদের যে দাবিটা, এই দাবি গণভোটের দাবি, এই জায়গা থেকে আমরা কেন সরে আসছি, এগুলো তো হয়েছে, জনগণ তো রায় দিয়েছে। আপনি এই বাস্তবায়ন তো শুধুমাত্র কোনো দলীয় সরকারের জন্য না, এগুলো তারপর কি বাংলাদেশের হলো, মানে আপামর কি জনগণের তো হয়েছে, দাবি এগুলো। আপনি যোগফলটা কি দেখেন, মানে সে সমাধানে সে রেজাল্টটা কি দেখছেন? রেজাল্ট খুবই পজিটিভ। পজিটিভ এই জায়গায়, বিএনপি ধরেন যদি ফেলও করে, বিএনপি ধরেন এগুলো করলো না, ভালো কথা করলো না, বাট বিএনপি যে করলো না, বিএনপি যে আপনার এই সংস্কারের যে আপনার কনসেনসাস ছিল সেটা বাস্তবায়ন করলো না, সেই যে চার্টারে সাইন করছে সেটা করলো না, ম্যানিফেস্টোতে সাইন করছে সেটা করলো না, এগুলো তো আগামী দিন জনগণের জন্য জমা থাকবে। এটা তো এত সহজ না আসলে, মানে আসলে একটা ধারা ছিল, যেমন শেখ হাসিনা একটা ধারা ছিল, জি, সেটা একটা ভিন্ন ধারা। গণ অভ্যুত্থানের পরের ধারাটা কিন্তু আর আগের মতো হবে না, এটা কিন্তু সবাই কম বেশ বুঝতেও পারতেছে। তো এই প্রেক্ষিতে আমি মনে করি যে কোনো কিছু শেষ হয়ে যায় নাই, বরং সরকার যে এই দাবি থেকে সরে আসছে, দূরে আসছে, এটাও ইন্ডিকেটর যে বুঝতে তো পারতেছে যে সরকার দূরে চলে আসছে। সো সরকারের প্রতি ওই চাপটাও কিন্তু অব্যাহত আছে, থাকবে। কিন্তু একটা এবং খুব মানে এট দ্য এন্ড সাধারণ কিন্তু মানুষের মতো জনগণ বোকার মতো বেরিয়ে একটা আসবে। প্রশ্ন, একটা বোকার মতো প্রশ্ন করে তারপর আমি ডাক্তার হ্যাঁ, আব্দুল প্লিজ। লতিফের কাছে যাব যে মানে ধরেন মানুষের যখন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, চাকরি নাই, ছাঁটাই হচ্ছে, বাজারে দ্রব্যমূল্য এত বেশি, তখন আসলে চার্টারে কি ছিল সেটাও মানুষের মনেও নাই, সেই চার্টারে সাইন করে নাই। এই জন্য আসলে সেটার জন্য মানুষের রিয়াকশনটা কতটুকুই বা হবে, বা সেটা নিয়ে মানুষ কতটুকু বসে থাকবে। একটু আমি ডাক্তার আব্দুল তুষারের কাছে এই প্রশ্ন সহ আগের বিষয়ের মূল্যায়নটা যদি শুনি। ডাক্তার আব্দুল তুষার।
কিছু কিছু বিষয় আছে বুঝলেন, এই উত্তর দীর্ঘ হইলে পরে আর এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না, বিরক্ত লাগে। এখন আমার বিরক্ত লাগছে। তর্কের একটা জায়গা ফিক্স করতে হবে, এটাকে বলে তর্কের প্রেমিস ফিক্স করা। বহু বছর ধরে তর্ক করি তো, এই কুতর্ক, বাজে তর্ক, আবোল তাবোল যুক্তি, এগুলো ভালো লাগে না। ইনুস সরকারের নাকি কোনো প্রতিশ্রুতি ছিল না, ইনুস সরকার আবার একই সাথে বলে আমি বিপ্লবের সরকার। তাহলে বিপ্লবীদের যেটা প্রতিশ্রুতি সেটাই ইনুস সরকারের প্রতিশ্রুতি। ইনুস সরকারের প্রেস সচিব এসে বলতো যে ওনাদের সব ম্যান্ডেট আছে। তো যাদের সব ম্যান্ডেট আছে তাহলে তাদের সব কাজ করার অধিকারও আছে, তারা সব কাজে হাতও দিয়েছিলেন। তাহলে কোনটা কোনটা পারেন নাই সেটা সমালোচনা হবে না? হবে। এখন যখনই ইউনূস সরকারের সমালোচনা করা হয় তখন কি বলে জানেন? না, আমাদের এই সরকার তো আসলে শুধুমাত্র নির্বাচন আর বিচার আর সংস্কার করে দিয়ে যাওয়ার কথা ছিল। তাহলে নির্বাচন আর বিচার আর সংস্কার করতে এসে ওনারা চুক্তি সই করলো কেন? ওনারা আমেরিকার সাথে চুক্তি সই করলো কেন? সেই চুক্তি কেন ইলেকশনের 3 দিন আগে? ওনারা কেন বেশি দামে এলএনজি কেনার চুক্তি করে? ওনারা কেন 15টা বোয়িং কেনার চুক্তি করে? তখন ওনাদের খেয়াল থাকে না যে ওনাদের কাজ ছিল শুধুমাত্র নির্বাচন, বিচার আর সংস্কার করা? ওনাদের কেনাকাটা করার কাজ না। খুব অবলীলায় আলাউদ্দিন বলে দিল বাংলাদেশ নাকি সিরাম ইনস্টিটিউট থেকে টিকা কিনতো। এটা একটা ডাহা মিথ্যা। আলাউদ্দিন হয়তো জানে না, কিন্তু এই জিনিসটা প্রচলন করা হয়েছে। সে কোথাও এই মিথ্যাটা শুনেছে বলে আমার ধারণা, সেইখান থেকে সে বলেছে। বাংলাদেশকে টিকা দিত গ্যাভি, এবং হুম। গ্যাভি হচ্ছে একটা অ্যালায়েন্স, যে অ্যালায়েন্সটা আন্তর্জাতিক একটা অ্যালায়েন্স, তারা এই টিকাটা কিনে দিত। এবং কিনে দিত কেন, কার মাধ্যমে কিনতো? ইউনিসেফ এটা গ্যাভির মাধ্যমে সংগ্রহ করতো, এবং ইউনিসেফে কেনাকাটাটা করতো। তো এই টিকার বিষয়ে যে জটিলতা করেছেন এগুলো সব ওখানে লেখা আছে, এগুলো নিয়ে বারবার একই কথা বলতে ভালো লাগে না। এগুলো অহেতুক, মানে ইউনুস অন্যায় করবে, আবার ইউনুসের সে অন্যায় আমাদেরকে মানতে হবে। আর ইউনুস সাহেব হলো ফেরেশতা, ওনার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না, তাই না? উনি মাঝখানে এসেছিলেন, উনি হ্যান ছিলেন, উনি ত্যান ছিলেন। উনি যে বিদেশ থেকে লোকগুলোকে নিয়ে আসছিলেন, ওগুলো কেউ এখন বাংলাদেশে থাকে না কেন? আপনার মনে আছে এসেই ইউনুস সাহেব বলেছিলেন বিদেশ থেকে নাকি দলে দলে লোকজন দেশে আসবে। এক লোক উজানে বাঁধ বানাতে শুরু করলো, আরেক লোক ভাটিতে বাঁধ বানাতে শুরু করলো। আমরা কি ভুলে যাই নাকি? নাকি আমাদের ভিটামিন ডি অভাব, নাকি ভিটামিন এ এর অভাব, না কিসের অভাব, নাকি আমাদের মস্তিষ্কে ক্ষয় হয় যে এত দ্রুত স্মৃতিশক্তি ভুলে যায়? আমরা কি ভুলে গিয়েছি বড় বড় স্ট্যাটাস লিখতে বড় বড় ইনফ্লুয়েন্সাররা যে বিদেশ থেকে নাকি প্লেনে করে খালি গুগল, ইন্টেল, অ্যামাজন সব জায়গা থেকে নাকি লোকজন চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসছে। 2-5টা যেগুলোকে ইউনিট ধার করে ভাড়া করে এনেছিলেন সবগুলা ইলেকশন হওয়ার আগেই পালিয়েছে, চলে গিয়েছে এখান থেকে। হাসিনা একা পালিয়েছে। এমনকি ইউনুসের বিভিন্ন উপদেষ্টা বন্ধু অস্ট্রেলিয়ার রাস্তায় হাঁটাহাঁটি করে এখন, ইংল্যান্ডের রাস্তায় হাঁটাহাঁটি করে, বাংলাদেশে থাকে না। আপনি আমাকে বলেন তো, এইগুলো যদি এখন আমাদেরকে ধরে ধরে সমালোচনা করতে হয়, বদলের হুম। প্রতিশ্রুতি কে দিয়েছিল? নতুন বন্দোবস্ত শব্দ কে বলেছিল? কে বলেছিল নতুন বাংলাদেশ, বাংলাদেশের জন্ম হয়েছে আবার, বাংলাদেশ সভ্য হয়েছে আবার? এইসব কথাবার্তা কে বলেছিল? ইউনূস সাহেব নিজের মুখে বলেছেন। একদিন বলেছেন আজকে বাংলাদেশের জন্ম, আরেকদিন বলেছেন বাংলাদেশের লোকজন আজকে সভ্য হইলো, জুলাই সনদ যেদিন সাইন করেছে। তো এইসব কথা বলবে আর তারপরে তাকে মনে করে দেওয়া যাবে না যে আপনি এইসব উল্টাপাল্টা কথা বলেছিলেন? আমরা দেখি পান থেকে চুন খসলে একটা কথা আরেকটা বললে পরে একেবারে মানুষ ঝাঁপিয়ে পড়ে দেখি একেবারে। আর ইউনূস সাহেব মনে যা ইচ্ছা তাই বলে গেলেন, তাকে কিছু বলা যাবে না। একটা লোক দেশ চালাতে এসে 2 দিন পর বলে আমি কিন্তু থাকবো না, কাকে বলে? নাহিদকে বলে। অনিবন্ধিত একটা রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে উনি বেড়াতে গিয়েছিলেন আমেরিকা, সেখানে তাদেরকে ডিম খেতে বাধ্য করেছেন। আবার সেই অনিবন্ধিত রাজনৈতিক দলের একজন সদস্য ফিরে এসে বনিবনা না হয় ওই দলই ছেড়ে দিয়েছেন। উনি সাথে এসব করেছেন। ওনার প্রেস সচিব একটা দল তৈরি হওয়ার আগে বলে দিয়েছেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী নাকি ওই ওই দলের সভাপতি হচ্ছেন। এগুলো কি ছিল? খুবই বিরক্ত হয় আজকাল, আমি বিরক্ত হয়ে যাই আসলে কথাবার্তা বলতে গেলে। এইগুলা যদি বারবার মনে করিয়ে দিতে আর একই কথা বারবার বলতে হয়। টিকা সংগ্রহের ব্যর্থতা, না কোনো অসুবিধা নাই, ওনারা ব্যর্থ হইতেই পারে। ওনারা যে দেশের আইন শৃঙ্খলাকে মবের শাসনে পরিণত করেছিল, হইতেই পারে। মানুষ ভাত খাবে, ভাত খাওয়ার পর পিটায় মারা হবে, হইতেই পারে। মানুষের গায়ে জীবন্ত মানুষের শরীরে অগ্নি সংযোগ করা হবে দীপদাসের গায়ে, হ্যাঁ হতেই পারে, তাই না? আর একই কথা আমাদেরকে বারবার মনে করা দিতে হবে। 18 মাসের যে কয়েকদিন, দিনে দিনে প্রত্যেক দিন বলা দেবে। ওনারা একটা মিথ্যা কথা বলে 2200 আন্দোলন নাকি ওনাদের হয়েছিল ওনাদের সময়। কোথায় 2200 আন্দোলন হয়েছিল? তালিকা করুক না। শহীদের হিসাবের তালিকাটা পর্যন্ত ফাইনাল করে যাইতে পারে। এবং এখনো জুলাইতে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবাররা এসে হাউতাশ করছে যে তাদের চিকিৎসা ঠিক মতো হয়নি। করেছেটা কি? ওরা স্বাস্থ্য উপদেষ্টা মাইলস্টোনে আগুন ধরেছে, বিমান পড়ে গিয়ে সে শিশুদেরকে দেখতে দেয় নাই। এগুলো কোনো অসুবিধা নেই, ওনারা সব পারে, ওনারা যা করে সব জায়েজ, ওনারা যা করে সব ভালো।
ওনার প্রেস জি উপদেষ্টা এখনো, প্রেস সচিব এখনো বলে বেড়ায় ইউনূস সাহেবদের সরকারের কোনো ভুল নাই। জি তো যার ভুল আহ নাই তাকে নিয়ে তো কষ্ট করার দরকার কি? আসেন তাকে সেটাই। বললাম একটা মূর্তি বানায়, আমরা মূর্তি বানায় তার সামনে প্রসাদ দিয়ে আসি। হুম, জি অনেক কিছুরই তো দায় মুক্তি হয়েছে, মানে এটারও একটা এখানেও দায় মুক্তি হচ্ছে কিনা, কারণ আসলে শোনেন, এই বিষয়গুলো। কয়েকদিন আগে একটা অবসর মধ্যে ওরা প্রেস সচিব আমাকে গল্প শোনায় যে থানা আক্রমণ হয়েছে নাকি 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, তখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিল না। তাহলে ইউনূস সাহেব ক্ষমতায় ছিল না, তারপরে বলে এটার জন্য আমাদের কোনো দায় দায়িত্ব নাই। খুব ভালো কথা, দায় দায়িত্ব নাই। তাহলে উনি দায় দায়িত্ব ছিল না, কারা আক্রমণ করলো তাহলে বিচার হওয়া উচিত ছিল, উনি তো বিচার করে নাই। হুম, তো ওনার সময় যে অপরাধ হয় নাই সেই অপরাধের বিচার উনি করে না। উনি শুধু হাসিনার অপরাধের বিচার করে আর ওই আমলের বিচার করে। খুব ভালো কথা, বিচার হবেই তো, হইতেই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনার সময় কোনো অন্যায় হয়ে থাকলে বিচারটা করবে কে? এবং এখন যে এই সরকারও তো জাতীয়তাবাদী তা দলের করলো না সরকার, ডাক্তার আব্দুল তুষার। এই সরকারও তো তাদেরকে সেই দায় মুক্তিটাই কন্টিনিউ করছে, বা এই যে বিষয়গুলো নিয়ে এত সমালোচনা করছেন, সেটাই তো বিশেষ আমি করে বলেছি যে কিছু নানান কাজের বদলায় নাই। ব্যর্থতা হতে পারে। কিছু হুম, বদলায় নাই, আমি সেটাই বলেছি যে কোনো কিছু বদলায় না। এটা আমার কথা না, এটা মির্জা আমি ফখরুল ইসলাম আলমগীরের কথা। জি মির্জা মির্জা ফখরুল ফখরুল ইসলাম ইসলামের আলমগীর কথা। নিজে বলেছেন কোনো কিছু বদলায় নাই, আমি ওনার কথাটাই রিপিট করেছি। এবং এখন আপনি আমাকে বলেন, এখন যখন এই তর্ক চালু হয়েছে, তর্ক হচ্ছে, এই তর্কের মধ্যে যুক্তি হিসেবে কি আসছে? যুক্তি হিসেবে কিছুই আসছে না। যুক্তি হিসেবে এটা আসছে যে ইউনূস সাহেবের কিছু বলা যাবে না, দোষ হলো বিএনপি আর আওয়ামী লীগের। আমার কথা হচ্ছে ভিন্ন। আমার কথা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ আগে শাসন করেছে, তাদের নানান ব্যর্থতা আছে। একটু আগে আলাউদ্দিন এই কথাটাই বললো যে রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা আছে। তাহলে রাজনীতিবিদদের এত ব্যর্থতা মোচন করার দায়িত্বটা কে নিয়েছিল? তো যিনি নিয়েছিল তিনি রাজনীতিবিদদের মতোই আচরণ করলেন, আর রাজনীতিবিদদের মতেই আরো ঘেটে দিয়ে চলে গেলেন পুরো ব্যাপারটাকে। আর তদবিরের কথা যদি আপনি বলেন, ইউনূস সাহেবের সময় দলীয়করণ যে হয়েছে, এজাজকে নিয়োগ করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া চিঠি লেখে নাই? এজাজের জন্য তদবির করে নাই? এই তদবির দলীয়করণ না? শুধু জামাত আর বিএনপির দোষ দিচ্ছে। এনসিপি নিজে ঘোরাঘুরি করে নাই সচিবালয়ে? উমামা ফাতেমার ছবি নাই সিসি ক্যামেরায়? উমা ফাতেমার কি কাজ ছিল সচিবালয়ের ভিতরে? 5ই আগস্টের আগে কতবার সে সচিবালয় গিয়েছে, আর 5ই আগস্টের পরে কতবার গিয়েছে? স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফকেস নিয়ে কারা ঢুকতো প্রত্যেকদিন সকালবেলা? সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন, এগুলো জিজ্ঞেস করলে মানে, এগুলো তো ভাই আমরা ওখানে বসে থেকে দেখছি। আমার ছবি পাবেন? স্বাস্থ্য অধিদপ্তরে আমি ঢুকেছি গত এই ইউনূস সরকারের সময়, কোন সরকারি দপ্তরের মধ্যে ঢুকেছি, ছবি পাবেন? আমার আমার ছবি পাবেন? আপনার ছবিও পাবো না। তাহলে কেন ওই ছবি আলাদেরকে আপনি সমর্থন করছেন? না যারা স্যার, তদবির করেছে সমর্থন না। তাদেরকে কেন সমর্থন আপনার করছেন? এখানে এখানে এটা এবার আসেন, দেখতে হবে। এবার আসেন আমি শেষ করি, আর এরপরে হ্যাঁ শেষ করেন, কথা কারণ আমার আমি তো অনুষ্ঠানটাও আপনার শেষ কথার করব। মাঝখানে যাই নাই। হ্যাঁ কিন্তু এবার আসেন, এখন আমরা বিএনপি সরকারকে যেই অভিযোগগুলি করছি, এই একই অভিযোগের তো ইউনূসের বিরুদ্ধে আছে, হাসিনার বিরুদ্ধে আছে। হুম, আমি এই জন্য বিএনপি সরকারকে দায় মুক্তি দিচ্ছি না, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি দেখবেন এনসিপি এবং জামাত বিএনপির সমালোচনা করতে চায় এবং শেখ হাসিনার সমালোচনা করতে চায়। আওয়ামী লীগের লোকজন ইউনূসের সমালোচনা করতে চায় এবং বিএনপির সমালোচনা করতে চায়, কিন্তু কেউ এটা বলেন না যে আমরা অধিকাংশ খারাপ কাজকে জারি রেখেছি, হুম, খারাপ কাজগুলোকে জি দূর করি নাই, ঘুষ বন্ধ করি জি নাই, দুর্নীতি বন্ধ করি নাই, তদবির বন্ধ করি নাই, জি কোটা বন্ধ আমার করি প্রশ্নটা নাই, ঠিক দলীয়করণ এইখানেই বন্ধ ছিল। করি নাই। ঠিক এখানেই ছিল যে খারাপ কাজগুলো বন্ধ হয় নাই, কিন্তু দু একটা যেটা কিন্তু কাজের সেই কাজ খারাপ হতে পারতো কাজগুলি, সেখানে এবার আসেন, বদলে দেওয়া হলো। আওয়ামী লীগ কখনো বলে নাই যে আমি খারাপ কাজ করিব না। আওয়ামী লীগ তার খারাপ কাজের লোকের সাথে বসে বসে আরো খারাপ কাজের একটা সমিতি তৈরি হুম, করেছে। হুম, বিএনপিও একটা পুরনো রাজনৈতিক দল, সেখানে প্রচুর পুরনো রাজনীতিবিদরা আছে এবং তারাও তাদের এই পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসছে না। প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন কিন্তু সবাইকে উনি বের করে আনতে পারেন নাই, সেটা প্রমাণিত। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, এটা করে, হুম, সেটা করে, করছে।